বল হরি 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 বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। সেই পুকুর পাড়ের কাছে আসতেই দেখলো একটা মেয়ে অন্যদিকে মুখ করে কাঁদছে। রিতম, উঠে এসো, উঠে এসো। এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। সত্যি সত্যি এখানে অলৌকিক কোনো ব্যাপার আছে। কি সব বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। গতকাল রাতে আমি তোমার নাম ধরে ডাকতে শুনেছি। বাইরে অন্ধকার থেকে তোমাকে কেউ একজন ডাকছিল। আমি জেগে গেছি এবং তোমাকে যেতে দিইনি বলেই রিতম নামের অন্য একজনের মৃত্যু ঘটেছে। এখানে আর থাকা সম্ভব নয়। আচ্ছা বেশ, আজকে আমি মোড়ল মশাইয়ের সাথে জমিটা বিক্রির বিষয়ে কথা বলছি। কম দামে বিক্রি করে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। তারপর দুই স্বামী স্ত্রীর অনেকটা সময় নানান চিন্তায় অতিবাহিত হয়ে যায়। পার্শ্ববর্তী গ্রামের কয়েকটা লোকের বাড়িতে গিয়ে রিতম তাদের 5 বিঘা জমিটি বিক্রির ব্যাপারে কথাবার্তা বলে। আর এদিকে কাঞ্চনপুরের স্থানীয় শ্মশানে মৃতদেহ দাহ করে সন্ধ্যায় ঘরে ফিরে গ্রামের লোকজন। তারপর সন্ধেবেলায় দুই স্বামী স্ত্রী মোড়ল মশাই বাড়িতে আসে। এসো রিতম বাবু, এসো। বহুদিন পর স্ত্রীকে সঙ্গে নিয়ে আমাদের গ্রামে এলে, কিন্তু এমন একটা সময় যাচ্ছে যে তোমাদেরকে একটু খাতির যত্ন করতে পারছি না। চারিদিকে শুধু মরণ মরণ রব। তবে তবে এমন সময় তোমরা হঠাৎ গ্রামের বাড়িতে এলে কি মনে করে? আমাদের 5 বিঘার বড় জমিটা বিক্রির জন্য শহর থেকে এখানে এসেছি। আপনি যদি খুব তাড়াতাড়ি ওটা বিক্রির ব্যবস্থা করে দেন তো খুব উপকৃত হয়। সে ঠিক আছে, কিন্তু এসব কাজ তো তাড়াহুড়ো করলে হয় না। এসব কাজে অনেক সময় লাগে। না কাকাবাবু, দেরি হলে হবে না। এই গ্রামের পরিস্থিতি এখন ভালো দেখছি না। নিশির ডাকে সবাই মারা যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারি এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এমন সময় মোড়ল মশাই বৃদ্ধ বাবা ঘর থেকে বেরিয়ে এসে বলল, হ্যাঁ রে মা, যত তাড়াতাড়ি পারিস এই গ্রাম ছেড়ে চলে যা। তোদের পুরো জীবন এখনো বাকি পড়ে আছে। এই গ্রামে থাকলে নিশির মরণ ডাক শুনতে পেলে তোরা যে অকালে মরে যাবি। এ গায়ের ওপর কাল নিশির নজর পড়েছে। চলে যা এখান থেকে, চলে যা। ওসব জায়গা জমি বিক্রি পরে হবে। কিন্তু ঠাকুরদা, এই কালনিশিটা কে? সে কেনই বা এমন মৃত্যু ডাক দিয়ে এক এক করে সবাইকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে? কে সে? নিশি আমাদের গ্রাম বাংলার পরিচিত একজন ভূত। সে ঘুমের মধ্যে মানুষকে তার পরিচিত কারো কণ্ঠ নকল করে ডাক দেয়। সেই ডাকে সাড়া দিলে তাকে ঘুম থেকে তুলে তারপর দূরে কোথাও নিয়ে গিয়ে তাকে মেরে ফেলায় নিশির কাজ। নিশি কখনো 2 বারের বেশি ডাকে না। নিশি সাধারণত গভীর রাতে আর ভোর রাতে মানুষকে ডাক দেয়। দিনের বেলায় নিশি কখনো মানুষকে ডাকে না। কেউ যখন ঘুমিয়ে থাকে, নিশি তার পরিচিত আত্মীয় বা বন্ধুর গলা নকল করে ঘরের বাইরে থেকে তাকে ডাকতে থাকে। নিশি কে, দেখতে কেমন, সে ছেলে না মেয়ে তা জানা যায় না, কারণ তার ডাকে একবার যে সাড়া দিয়েছে সে আর ফিরে আসেনি। তবে অনুমান করা হয় নিশি একজন মেয়ে। কিন্তু নিশি এমন নৃশংসভাবে সাধারণ মানুষকে হত্যা কেন করে? তার কি এমন রাগ এই মানুষগুলোর উপর? এর কি কোনো ব্যাখ্যা বা কারণ আপনার জানা আছে? নিশি নিয়ে এই বঙ্গদেশে একটা বিশ্বস্ত কিংবদন্তি শোনা যায়। তা হলো, এক জমিদারের অপরূপ এক সুন্দরী মেয়ে ছিল। তার নাম ছিল নিশি। একদিন রাতে সে বাড়ির সকলের সাথে খাওয়া দাওয়া শেষ করে নিজের কক্ষে ঘুমাতে গেল।
বাবা আমি তবে ঘুমোতে গেলাম, শুভরাত্রি। শুভরাত্রি মা আমার, যাও নিজের ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তারপর জমিদার আর তার স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। আকাশের চাঁদ পশ্চিম দিকে সরে যায়। গ্রামের অন্তিম রেখায় ডেকে ওঠে একটা শিয়াল। তারপর দুম দুম করে দুটো বোমা ফাটে জমিদার বাড়ির গায়ে। ক্রুদ্ধ অট্টহাসি দিয়ে দুই ডাকাত দলের দলপতি একত্রিত হয়ে ডাকাতি করতে আসে জমিদার বাড়িতে। নিচের তলায় ঘুমিয়ে থাকা জমিদার আর তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখতে পায় একদল কালো কালো মানুষ খালি গায়ে হাতে অস্ত্র ধরে দাঁড়িয়ে আছে। কে কে তোমরা? এত রাতে জমিদার বাড়ির অন্দরমহলে তোমরা ঢুকলে কি করে? আমি রণ ডাকাত। আশা করি তুই আমার নাম শুনেছিস, তাই আমাদের কিছু করার আগে কোষাগার থেকে সব বার করে দে। কেন রে শয়তান, কোষাগারটা কি তোর বাপের নাকি? এই, কে কোথায় আছিস শিগগির আয় তো। যে 4-5 জন প্রহরী ছিল তারা দৌড়ে ঘটনাস্থলে এলো। মেরে ফেল জমিদারের পোষা কুকুরগুলোকে। কিন্তু রণ ডাকাতের লোক তাদের পেটে ভজালি গেড়ে খুন করল। আর জমিদার দম্পতিকে তারা বন্দি বানিয়ে ফেলল। দেখি এবার তোদের কে বাঁচায়। শালা, রণ ডাকাতের মুখের ওপর বাপ বলে কথা বলে। কত বড় সাহস! আজ রাতই তোদের জীবনের শেষ রাত। এই যা তোরা, কোষাগার থেকে সব লুট করে নিয়ে আয়, আমি এদেরকে দেখছি। মৃত্যু ভয়ে জমিদার দম্পতি ডাকাত দলের সামনে হাত জোর করে অনুরোধ করে বলল, ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, প্রাণে মেরো না, আমাদেরকে ক্ষমা করে দাও। ডাকাত সর্দার কোনো কথা না বলে হাসতে লাগলো। সর্দার, কোষাগারে যা ছিল সবই লুট করেছি, আর কি কিছু নেব? না, আর কিছু লাগবে না, এবার চল। তবে দাঁড়া, যাওয়ার আগে এই দুটোকে শেষ করে দিই। এই বলে রণ ডাকাত পর পর দুবার ভজালি গেড়ে দিল জমিদার আর তার স্ত্রীর পেটে। আর সেই চিৎকার গিয়ে পৌঁছালো উপরতলায় ঘুমিয়ে থাকা জমিদার কন্যা নিশির কানে। সে তৎক্ষণাৎ নিচে নেমে দেখল রক্তাক্ত অবস্থায় তার বাবা মা মেঝেতে পড়ে আছে, আর তাদের ঘিরে দাঁড়িয়ে আছে ডাকাত দল। নিশি ভীষণ ভয় পেয়ে গেল। আরে, জমিদারের মেয়েটা তো দেখছি অপূর্ব সুন্দরী, একে বিয়ে করলে কেমন হয়? দারুণ হবে সর্দার, দারুণ হবে। আপনি তবে আজই এনাকে বিয়ে করে ফেলুন, আমাদের যে ডাকাটানির ভীষণ অভাব। এই মেয়ে, এমন ভাবলেশীন ভাবে কি দেখছো? হ্যাঁ, আমি ডাকাত সর্দার রণ। আমি তোমার বাবা মাকে খুন করেছি। এখন আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করবে তো আমাকে? নিশি একটা থাপ্পড় কষিয়ে দিল রণ ডাকাতের গালে। শয়তান, আমার বাবা মাকে হত্যা করে আবার আমাকে বিয়ের প্রস্তাব দিস? তোর মুখে
এই বলে দৌড়ে মহল ছেড়ে বাইরে বেরিয়ে গেল নিশি। ডাকাতেরাও তাকে ধরার জন্য তার পিছু নিল। নিশি সেই ভয়ানক রাতে গ্রামের প্রতিটি বাড়িতে কড়া ঘাত করে ডাকাডাকি করে সাহায্য চাইতে থাকে। দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার পিছনে ডাকাতে তো ধাও করেছে, দরজা খুলো, দরজা খুলো। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আমি একজন অসহায় মেয়ে, দয়া করে দরজা খুলে আমাকে এই ডাকাতের হাত থেকে বাঁচাও, বাঁচাও, দরজা খুলো, দরজা খুলো। কিন্তু ডাকাতের ভয়ে কেউ আর দরজা খুলে বাইরে বের হয় না। অবশেষে ডাকাতেরা অনেকটা কাছে চলে এলে নিশি ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে ওই গ্রামের মানুষদের গভীর রাতে কে যেন তাদের পরিচিত মানুষের কণ্ঠ নকল করে অজানা অন্ধকারে ডেকে নিয়ে যায়। তারপর সেখানে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে। এইভাবে এক এক করে সবাইকে মারতে মারতে একটা সময় পুরো গ্রাম উজাড় হয়ে যায়। সকলের ধারণা ওই কাজটা নিশিই করে, কারণ সেদিন কত করে ডাকার পরেও কেউ দরজা খুলেনি, কেউ তাকে সাহায্য করেনি। তাই সে এইভাবে প্রতিশোধ নেয়। একটা গ্রাম শেষের পর নিশি আবার পাশের গ্রামগুলোতে ঘুরতে থাকে, তারপর আবারও পাশের গ্রামে যায়। এইভাবে নিশি গ্রামের পর গ্রাম ঘুরে মানুষকে ঘুমের মধ্যে ডাকতে শুরু করে আর তাদেরকে মারতে শুরু করে। এটাই নিশির কাজ। এতক্ষণ গ্রামের মড়লের বাবার মুখে এইসব গল্প শুনে ভয়ে রিতম আর রুবির হাত পা ঠান্ডা হয়ে এসেছে। ভীষণ ভয়ানক গল্প শোনালেন ঠাকুরদা, ভীষণ ভয়ানক। আজ তবে আসি, অনেক রাত হয়ে গেল। আচ্ছা, তোরা সাবধানে আয়, আর যত তাড়াতাড়ি পারিস এই গ্রাম ছেড়ে শহরে চলে যাস কিন্তু। আচ্ছা বেশ, আসছি তবে। এই বলে তারা দুই স্বামী স্ত্রী পুরনো জমিদার বাড়িতে ফিরে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন সন্ধ্যায় ঘুরতে বেরিয়ে রিতম যে সুন্দরী নারীকে পুকুর পাড়ে বসে বসে কাঁদতে দেখেছিল, আজও সেই একই নারী এত রাতে পুকুর ঘাটে বসেছিল। কে সেই নারী? তাকে তো দিনের বেলায় কখনো দেখা যায়নি, তবে রাতের অন্ধকারে সে কোথা থেকে উদয় হয়? এইসব চিন্তা ভাবনা করতে করতে রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা বীভৎস স্বপ্ন দেখে রুবির ঘুম ভেঙে যায়। সে থতমত খেয়ে বিছানায় উঠে বসে। রিতমেরও ঘুম ভেঙে যায়। কি গো, কি হয়েছে? এমন ভাবে চমকে উঠলে কেন? কোনো ভয়ানক স্বপ্ন দেখলে নাকি? হ্যাঁ গো, খুব খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। কথাটা বলতে বলতে রুবির চোখে পড়ে খোলা জানলাটার দিকে। ওই দেখো, মোড়ল মশাই না, বড় খালপাড়ের গভীর অন্ধকারের দিকে উনি হেঁটে যাচ্ছে। হ্যাঁ সত্যি তো, এত রাতে মোড়ল মশাই ওদিকে কোথায় চলল? চলো তো উঠে গিয়ে একবার দেখে আসি। রুবি তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিয়ে বলল, না না, একদমই না, তুমি বাইরে কোথাও যাবে না। কাল সকালেই আমরা বাড়িতে ফিরে যাব। এইখানে আর থাকা সম্ভব না। আগে নিজে বাঁচি, তারপরে জায়গা বিক্রি। পরের দিন ভোরে গ্রামের বেশ কিছু লোকজনের চিৎকারে রিতম আর রুবির ঘুম ভেঙে যায়। আবার মরেছে, আবার মরেছে, কে কোথায় আছিস শিগগির বেরিয়ে এসে দেখ। এবার যে আমাদের গায়ের মোড়ল মশাইয়ের মৃত্যু ঘটেছে।
হায় 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 রে, সর্বনাশ হয়ে গেল। শেষমেশ গায়ের মোড়ল মশাই কালনিশি কবলে পড়ে অকালে মারা পড়লো। শেষ হয়ে গেল, আমাদের সব আশা ভরসার জায়গা শেষ হয়ে গেল। এবারে এক এক করে আমাদের যাবার পালা। কথাগুলো কানে যেতেই রিতম আর রবি কাগজপত্র গুছিয়ে গ্রাম ত্যাগ করে শহরে ফিরে যাচ্ছিল। এমন সময় পথের মধ্যে এক সাধু এসে বলল, দাঁড়াও, কেউ কোথাও যাবে না, আমি সব শুনে এখানে এসেছি। এইভাবে কতদিন নিশির ভয়ে সবাই পালিয়ে বাঁচবে? আর কাউকে এই গ্রাম ছেড়ে পালানোর দরকার নেই। আজ রাতেই আমি এই গ্রামের মাঝে একটা যজ্ঞানুষ্ঠান করব, যেখানে গ্রামের সবাই উপস্থিত থাকবে। আর রিতম, তুমি সেই যজ্ঞের আহুতি দিয়ে নিশিকে মুক্তি দেবে, কারণ তোমার শরীরেই বইছে জমিদার বাড়ির রহস্য। অগ্নিকুণ্ডের সামনে সাধু বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। খানিক পর হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করলো। তারপর সবাই দেখলো একটা ছায়া মূর্তি দূর থেকে এগিয়ে আসছে। সবাই বুঝতে পারল এটাই নিশি। অগ্নিকুণ্ডের সামনে এসে সাধুকে উদ্দেশ্য করে বলল, আমাকে কেন ডেকেছিস এখানে? তুই এইভাবে গ্রামের মানুষদের কেন মেরে ফেলছিস? ওরা তোর কি ক্ষতি করেছিল? ক্ষতি? সেদিন আমি গ্রামের প্রত্যেকটা বাড়িতে দরজায় করাঘাত করেছি, কিন্তু সেদিন তো কেউ আমাকে সাহায্য করেনি। যদি সেদিন সাহায্য করতো তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। শেষে আমি নিরুপায় হয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলাম। আমি কাউকে ছাড়বো না, কাউকেই না। মরতে হবে সবাইকে, সবাইকে মরতে হবে। দেখ, গ্রামের মানুষরা সেদিন ওই ডাকাত দলের ভয়ে তোকে সাহায্য করতে পারে নাই, না হলে ওরা অবশ্যই তোকে সাহায্য করত। তুই এই মারণ খেলা বন্ধ কর। তুই জমিদার বংশের মেয়ে, তুই ইচ্ছে করলে সবাইকে ক্ষমা করে দিতে পারিস। নিশিখানি কি ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আমি আর কাউকেই মারবো না। তবে আমাকে কথা দিতে হবে যে যদি কেউ বিপদে পড়ে সাহায্য চায় তাহলে কেউ তাকে ফিরিয়ে দেবে না আমার মতো। সবাই তাকে সাহায্য করতে এগিয়ে আসবে। ঠিক আছে, গ্রামের মানুষরা তোর কথা অক্ষরে অক্ষরে পালন করবে। বেশ, তবে আজই আমি মুক্তি নিয়ে চলে যাব। তবে আমার কথাটা যেন মনে থাকে, না হলে আমি আবার ফিরে আসব। এরপর নিশি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে গ্রামে আর কোনো অস্বাভাবিক মৃত্যু হয়নি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।